বড় আপা বিছানার উপর থেকে শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে আম্মাকে বললেন, তার জন্য ঠিক করা ছেলে তার সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। আম্মা নির্বিকারভাবে শাড়িটা তুলে নিয়ে পাশের রুমে চলে গেলেন। বড় আপা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছিয়ে আমাকে বললেন, তুই বল চারু, এই ছেলেকে কি বিয়ে করা যায়? বাবা মা তো আমার কথা শুনছেই না, তুই একটু বুঝিয়ে বল না। বড় আপার কথা শুনে আমার মতো আমিও চুপ করে রইলাম। একবার ইচ্ছা হলো বড় আপাকে বলি যে, আপা তুই দুনিয়ার সবাইকে মিথ্যে বলেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না। কিন্তু তাও বড় আপার মুখ চেয়ে চুপ করে রইলাম। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বড় আপা নিরু, আমি ছোট বোন নিশু। আব্বা আম্মা আর দাদুকে নিয়ে আমাদের পরিবার। আমার বড় আপা নিরু অনার্স 3য় বর্ষে পড়ছে। গায়ের রঙটা একটু চাপা হলেও মুখ অবয়ব দারুণ। বিশেষ করে বড় আপার চোখ দুটো ভীষণ সুন্দর, সেই সাথে কালো লম্বা সিল্কি চুল। সম্ভবত কলেজে ওঠার সময় থেকে বড় আপা নিশাদ নামের এক ছেলেকে ভালোবাসে। বড় আপার এই প্রেমের কথা বাসার কারও অজানা নয়, কিন্তু সবাই এমন ভাব করে থাকে যেন কিছুই জানে না। নিশাদ ভাইয়াকে আব্বা আম্মা পছন্দ করে না, বিশেষ করে আমার পছন্দ না। আমাদের পাশের ফ্ল্যাটের ছাদের চিলকোঠার মতন একটা রুমে এসে ভাড়া থাকে। নিশাদ ভাইয়া স্কলারশিপ পাওয়া মেধাবী স্টুডেন্ট ছিল। হুট করে তার যে কী হলো কেউ জানে না। দুম করে পড়ালেখা বন্ধ করে দিল। দু একটা টিউশনি করে নিজের খরচ চালিয়ে নেয়, আর সারাদিন এদিক ওদিক ঘুরে। তার পরিবার সম্পর্কে কিছু জানি না আমি। এরকম ছন্ন ছাড়া কাউকে কি পছন্দ করতাম আমি? ছাদের এক কোণে দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছিলাম, তখনই বড় আপা এলেন। আঁচলের তলায় লুকানো একটা বাটি। নিশ্চয়ই সেই বাটিতে নিশাদ ভাইয়ের জন্য তরকারি। এটা বড় আপার স্বভাব। বাসা ভালো মন্দ কিছু রান্না হলে বড় আপা আঁচলের তলায় লুকিয়ে এনে ছাদের কোণে এসে নিশাদ ভাইয়াকে দিয়ে যায়। আমাদের ছাদ আর নিশাদ ভাইয়াদের বাসার ছাদ একদম কাছাকাছি। চাইলে এক ছাদ দিয়ে অন্য ছাদেও যাওয়া যায়। নিশাদ ভাইয়া ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছেন। আমার চোখে চোখ পড়তে বড় আপা লজ্জায় চোখ নামিয়ে নিলেন। তরকারির বাটিটা নিশাদ ভাইকে দিয়ে কি মনে করে যেন আমার কাছে এসে বললেন, চারু নিচে যাবি না? হ্যাঁ আপা, তুই যা, আমি আসছি। বড় আপা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে নিচে চলে গেলেন। আজ আপার গায়ে হলুদ। হলুদ শাড়িতে আপাকে ভীষণ সুন্দর লাগছে। বিষণ্ণ মুখে আপা সাদামাটা একটা হলুদের স্টেজে বসে আছেন। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। আপা বারবার ভিড়ের দিকে তাকিয়ে কাউকে খুঁজে চলছেন। আমি জানি আপা নিশাদ ভাইয়াকে খুঁজছেন। প্রথমে বড় চাচি আপাকে হলুদ লাগালেন, তারপর একে একে সবাই হলুদের অনুষ্ঠান একরকম শেষ হয়ে গেল। আর দুদিন পরেই বিয়ে। বড় আপা রুম থেকে বের হয় না। আমি চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে কোলের উপর একটা বই নিয়ে আরও চোখে আপার ছটফটানি দেখি। আমার বারবার মনে হতে থাকে আপা নিশাদ ভাইয়ের সাথে পালিয়ে যাবে, কিন্তু আব্বার মান সম্মানের দিকে তাকিয়ে আপা কি পারবে পালিয়ে যেতে? মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আপা বেলকনির দরজার কাছে বসে আছে। আমি আস্তে আস্তে আপার কাছে গিয়ে মাথায় হাত রেখে বলি, আপা তুই নিশাদ ভাইয়ের সাথে পালিয়ে যা। হঠাৎ কি হলো জানি না, আপা ঠাস করে আমার গালে এক চড় মারলেন। 18 বছরের জীবনে আপা কখনো আমার গায়ে হাত তোলেনি। গলার স্বর গম্ভীর করে বললেন, শুতে যা চারু। দুদিন পর আপার বিয়ে হয়ে গেল। অবাক করা বিষয় হলো, দুদিনে আমি একবারও নিশাদ ভাইয়াকে দেখিনি। আপার সাথে আমি এসেছি আপার শ্বশুরবাড়ি। দুলাভাই বেশ সুন্দর আর নির্ঝঞ্ঝাট মানুষ, কিন্তু কেমন যেন একটু চাপা স্বভাবের। সহজে কারোর সাথে তেমন কথা বলেন না। শুধু দুলাভাই না, তাদের পরিবারের সবাই একটু বেশি চুপচাপ। কেউ কোনো দরকার ছাড়া কারোর সাথে কথা বলে না। কারো মুখে সহজে হাসিও থাকে না। কেমন একটা কাঠিন্য লেগে থাকে সব সময়। আর সবচেয়ে অবাক করার মতো কথা হলো, বিয়ে বাড়ি হলেও বাইরের কোনো আত্মীয় স্বজন নেই। তাদের বাড়িটাও কী রকম যেন নিস্তব্ধ। এত বড় বাড়িতে শুধু দুলাভাই, তার মা বাবা আর এক ছোট ভাই আর একজন কাজের লোক। গ্রামের এত ভিতরে যে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছে। আর তাদের বাড়িটা এত বিশাল যে মনে হয় কোনো রাজবাড়ি। কথায় কথায় আমি আপার শাশুড়ির কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের বাড়িতে কোনো অতিথি নেই কেন? আসলে আমাদের খুব একটা আত্মীয় স্বজন নেই। যারা আছেন তারা অনেক দূরে থাকে, তাই এখানে আসতে পারেনি। আপার শাশুড়ি ঠান্ডা গলায় উত্তর দিলেন, সবাই খাওয়ার পরে আমার রুমটা দেখিয়ে দেওয়া হলো। তখন অনেক রাত হয়ে গেছে। আমি দোতলায় উঠে প্রথমে চমকে গেলাম। সবগুলো ঘরের দরজা একই রকম। আমাকে বলেছিল দোতলায় উঠে 4 নম্বর রুমটা আমার। নিজের মাথায় একটা চাটি মেরে বললাম, ধুর চারু, বাম দিক থেকে নাকি ডান দিক থেকে
তাই তো তুই জিজ্ঞেস করিসনি। পাশ থেকে কেউ একজন বলল, এই যে মিস চারুলতা, তোমার রুম ওই পাশেরটা, এটা আমার। আমি চমকে ঘুরে তাকিয়ে দেখলাম দুলাভাইয়ের ছোট ভাই দিহান হাসি মুখে তাকিয়ে আছে। গোপনে একটা নিঃশ্বাস ফেললাম। যাক, এবারের একজন মানুষ অন্তত হাসতে জানে। আমাকে পাশ কাটিয়ে দিহান তার রুমে ঢুকে গেল। বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবছি আপার কথা, আমাদের পরিবারের কথা। হুট করে আব্বা এরকম একটা পরিবারে আপার বিয়ে দিয়ে দিলেন, ভালো করে খোঁজ খবরও নিলেন না। তারপর আমাকে একদিন দুলাভাইয়ের সাথে দেখা করতে পাঠালেন, আর তারপরের সপ্তাহে বিয়ে। যদিও দুলাভাইদের অবস্থা আমাদের থেকে ভালো, এত বড় বাড়ি, বাড়ি ভর্তি সব দামি আসবাবপত্র, অভাব শুধু মানুষের। একসময় নাকি এরা জমিদার ছিলেন। বিছানা ছাড়া নতুন কোথাও ঘুম আসে না আমার। এপাশ ওপাশ করতে করতে এসবই ভাবছিলাম। তারপর কখন যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম। প্রায় শেষ রাতে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন আমার পা ধরে টানছে। ধর্মর করে উঠে বসলাম আমি। এদিকে ইলেকট্রিসিটি নেই। মোমবাতি আর দিয়াশলাই আমার মাথার কাছেই ছিল। বড় একটা মোমবাতি জ্বালালাম। দরজা ভেতর থেকে বন্ধ আছে। পুরো রুমে কেউ কোথাও নেই। নিজের বোকামির জন্য নিজের বিরক্ত লাগলো। ঘুম আসছিল না আর। ঘরের জানালাটা খুলে দিলাম। বাইরে চাঁদের আলোয় বাড়ির পেছনটা দেখা যাচ্ছে। পেছনে দিঘিতে শান বাঁধানো বড় ঘাট। দিঘির পানিতে চাঁদের আলো এত চমৎকারভাবে প্রতিফলিত হচ্ছে যে সব কিছু স্বর্গীয় লাগছে। এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখ গেল দিঘির পাশের কৃষ্ণচূড়া গাছের দিকে। তারপর যা দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। হঠাৎ কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। একটা বরফ শীতল ঠান্ডা হাত আস্তে আস্তে আমার গলার দিকে এগোতে লাগলো। আমি নড়া শক্তিও হারিয়ে ফেললাম। নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছি। এই জ্যোৎস্না, এই স্বর্গীয় অনুভূতি এক মুহূর্তে আমার কাছে নরক যন্ত্রণার মতো মনে হলো মৃত্যুদূত আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। নিজের মনে সাহস সঞ্চয় করে এক ঝটকায় পেছনে ফিরে তাকালাম। না, কেউ নেই রুমে, কিন্তু মনে হচ্ছে অশরীরী কেউ আমার ঘরে আছে। আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঘাড়ের কাজটা এখনও শিরশির করছে। আমার সাথে কী যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। ভয়ঙ্কর কোনো মুহূর্তে সবার আগে যা করতে হয় তা হলো সাহস হারাতে হয় না। আমিও নিজের মনকে শক্ত করে নিচ্ছি। ঠিক করলাম নিচে গিয়ে দিঘিটার কাছ থেকে ঘুরে আসব। মোমটা হাতে শক্ত করে ধরে ধীরে ধীরে পায়ে হেঁটে রুম থেকে বের হলাম। দিয়াশলাইয়ের বক্সটাও নিয়ে নিলাম যাতে মোম নিভে গেলে জ্বালাতে পারি। দরজার বাইরে বের হয়ে দেখি দিহানের রুমে দরজা খোলা। একবার ইচ্ছা হলো ভিতরে গিয়ে উকি দিয়ে দেখি কি করছে, কিন্তু ওর ঘরে না গিয়ে আমি সোজা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সদর দরজা পর্যন্ত ঠিকঠাক এলাম। এটা ভেবে অবাক হলাম যে সদর দরজাটা আটকানো না, শুধুমাত্র চেপে রাখা হয়েছে। সদর দরজা ঠেলে বের হতেই মোমের আলোর জন্য তৈরি হওয়া আমার ছায়ার দিকে চোখ গেল। মনে হলো একটা ছায়া যেন একটা আমার পেছন থেকে সরে গেল। দিঘির পাশে যে কৃষ্ণচূড়া গাছটা, ওখানে আমি দুলাভাইয়ের মতো কাউকে একটা দেখেছিলাম। ওদিকে হাঁটতে লাগলাম আমি। চারপাশে ঝিঝি পোকা ডাকছে। দিঘির জল চাঁদের আলোতে টলমল করছে। চারদিক থেকে বকুলের ঘ্রাণ আসছে। এই প্রথম আমি খেয়াল করলাম এখানে একটা বকুল গাছও রয়েছে। চারদিকে গাছ, ছমছমে পরিবেশ, অথচ কি সুন্দর! একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। মাথার উপর থেকে ডানা ঝাপটানোর শব্দ করে কিছু একটা উড়ে গেল, হয়তো পেঁচা হবে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে হাতের মোমটা নিভিয়ে দিল। বাতাসে শো শো আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ একজন গুমড়ে কান্না করছে। মেঘ এসে যেন চারটাও ঢেকে দিল। আমি অন্ধকারে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু হাত ফসকে বক্সটা নিচে পড়ে গেল। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। আসলে অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সব কিছু আবছা আবছা দেখা যায়। আমি উবু হয়ে এদিক ওদিক দিয়াশলাইয়ের বক্সটা খুঁজছি। হঠাৎ কেউ একজন কানের কাছে ফিসফিস করে বলে উঠল, "কি খুঁজছিস?" কি ভয়ঙ্কর ঠান্ডা সেই গলার স্বর। আমি ছিটকে দুহাত দূরে সরে এলাম। কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর বাতাসে তার চুল উঠছে। কয়েকবার পেছনে গিয়ে আসতেই এক নাম না জানা বিরাট গাছে পিঠ ঠেকল। পেছন থেকে কর্কর শব্দে কিছু একটা চাবানো শব্দ আসছে। ভয়ে ভয়ে গাছের পেছন দিকে উকি দিলাম। কেউ একজন উবু হয়ে কিছু চাবাচ্ছে। তার সামনে রাখা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। লাশটার এক চোখ খোলা, আরেক চোখ নেই। সাদা কাপড়ের জায়গায় জায়গায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। উবু হওয়া মানুষটা এবার আমার দিকে ধীরে ধীরে মাথা উঠিয়ে তাকালো।
চমকে গেলাম আমি। উনি হচ্ছে আপাদের বাড়ির কাজের লোক বোরহান চাচা। কি ভয়ার্ত শীতল ঠান্ডা চাহনি, চোখ দুটো গাঢ় সবুজ। আমার চোখের সামনে বোরহান চাচার মৃতদেহ থেকে বাকি চোখটা হাত দিয়ে তুলে ফেললো আর তারপর কচকচ করে চাবাতে লাগলো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এত কিছু হচ্ছে আমার সামনে আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে সেই মহিলা অবয়বটা আবার বলতে লাগলো, এখানে কেন এসেছিস তুই মেয়ে? কেন তুই ঘর থেকে শেষ রাতে বেরিয়েছিস? যদি জানের মায়া থাকে তো চলে যা, চলে যা এখান থেকে। এই কথা বলে বিশ্রীভাবে হাসতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, ধপ করে নিচে পড়ে গেলাম। গলা থেকে একটা শব্দ বের হচ্ছে না আমার। এটা হয়তো বকুলতলা, তাই মাটিতে বকুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার গালে গায়ে মাটিতে লেপ্টে থাকা থাকা বকুল আর ধুলো লেগে গেল। স্নিগ্ধ বকুলের গন্ধ নিয়ে এই ভয়ঙ্কর জায়গায় আমি জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি একটা মুখ আমার মুখের উপর ঝুঁকে আছে, আর কেউ নয়, দিহান। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। দিহান একটু দূরে সরে গেল। বড় আপা রুমে পায়চারি করছিলেন। আমি উঠে বসতেই আমার পাশে এসে বসে আমাকে জড়িয়ে ধরলেন। আপার মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে এখনও বেঁচে আছি। আর আমাকে রুমে কে নিয়ে আসলো? আপা কিছু বলার আগে দিহান বলল, তা মিস চারুলতা সকাল সকাল দিঘির পাড়ে হাঁটতে গিয়ে ঘুমিয়ে পড়লেন কিভাবে? এত ডাকলাম উঠলেনই না, তো শেষমেশ কোলে তুলে ঘরে আনতে হলো। তো ঘুম ভাঙলো কি এখন, নাকি আরও ঘুমাবেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই চুপ করে রইলাম। বড় আপা বললেন, দিহান তুমি যাও, চারু একটু বিশ্রাম করুক। দিহান মুখে চাপা হাসি নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আপার কাছে চেপে বসে বললাম, আপা জানিস কাল রাতে ঠিক কী হয়েছে আমার সাথে? এই বাড়িটা ভালো না আপা, এখানে অশরীরী আত্মা আছে। আর তোদের বাসার ওই বুড়ো বোরহান চাচা, উনি নিজে তো একটা পিশাচ। আমি দেখেছি আপা, কাল রাতে কি ভয়ঙ্করভাবে একটা লাশ থেকে চোখ তুলে খাচ্ছিল। আপা, আব্বা, আব্বা এ তোকে কোথায় বিয়ে দিল? এত নির্জন একটা এলাকা, চারপাশে বোধহয় কোনো ঘরবাড়িও নেই, আর না আছে এদের কোনো আত্মীয় স্বজন। আপা আমার মাথায় হাত রেখে বললেন, চুপ কর চারু, এখন একটু বিশ্রাম নেই, তারপর না হয় বের হয়ে দেখিস আশেপাশে কোনো বাড়ি আছে কি না। তারপর আপা ফিসফিস করে বললেন, চারু আমি তোকে কিছু বলতে চাই। আমি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আপার দিকে তাকালাম। আপা ভয়ার্ত গলায় বললেন, চারু এই বাড়ির কেউ মানুষ? পুরো কথাটা শেষ করার আগেই আমার রুমে দুলাবাই ঢুকলেন আর আপার দিকে রাগী চোখে তাকালেন। তার পিছু পিছু ঢুকলেন তার মা। তারপর আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুমি নাকি দিঘির ঘাটে অজ্ঞান হয়ে গিয়েছিলে, জ্ঞান ফিরেছে শুনে দেখতে এলাম। আহা মেয়ে, এত সকালে দিঘির ঘাটে গিয়েছিলে কেন? আসলে কি হয়েছিল আমার ঠিক মনে নেই। এই কথা ছাড়া আমার বলারও কিছু ছিল না। মনে করতে হবে না, তুমি খেয়ে নাও তো। উনি নাস্তার ট্রেটা আমার দিকে এগিয়ে দিলেন। আপা নরম গলায় বললেন, মা চারু বলছিল যে এত সুন্দর গ্রাম ও একটু আশেপাশে ঘুরে দেখতে চায়। আপার শাশুড়ি প্রথমে কঠিন গলায় না করে দিলেন, তারপর কী ভেবে বললেন যে ঠিক আছে, খেয়ে নিয়ে দিহানের সাথে যেতে বলো। খেয়ে আমি দিহানের সাথে বের হলাম। কাল রাত হয়ে যাওয়ায় কোন রাস্তা দিয়ে এসেছিলাম তাও দেখিনি। একটু দূর থেকে বাড়িটাকে একদম রাজপ্রাসাদের মতো লাগে। আমি দিহানের দিকে তাকিয়ে বললাম, এটা কোনো গ্রাম হলো? তার থেকে তো জঙ্গল বলাই ভালো। আর আশেপাশে কোনো বাড়ি নেই কেন? দিহান বলল, উত্তর তো আপনার প্রশ্নের মধ্যেই আছে মিস চারুলতা। আমি ভ্রুকুচকে বললাম, বুঝলাম না ঠিক। ওই যে জঙ্গল, তাই। ধিয়ান শান্তভাবে বলল, তা আপনারা এই জঙ্গলে থাকেন কেন? শান্ত পরিবেশ ভালো লাগে তাই। কেন আপনার ভালো লাগে না বুঝি? সুন্দর। বলে আমি চুপ করে গেলাম। কালকের মতো ভয় লাগছে না আমার। চারদিক থেকে ভেসে আসা পাখির ডাক, সুন্দর জংলি ফুল, এসব দেখে আসলেই ভালো লাগছে। কিন্তু মনে মনে বললাম, এই কোথায় ফেসে গেলাম আমরা দুই বোন? আচ্ছা আব্বা কি আমাদের নিতে আসবে? হিসেব মতে তো তার আজকেই আসার কথা। এসব ভাবছিলাম আর এক মনে হাঁটছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, কী রে মেয়ে, একা একা তুই কী করছিস সে জঙ্গলে? মরতে এসেছিস নাকি? সামনে তাকিয়ে দেখি পাগল মতন দেখতে এক লোক, ছেঁড়া পাঞ্জাবি আর ময়লা একটা পায়জামা পরা, গায়ে একটা শাল জড়ানো, চোখ দুটো লাল। আমি পাশে তাকিয়ে দেখলাম দিহান নেই। লোকটাকে আমার কেমন ভয় করতে লাগলো ভীষণ। দিহান দিহান বলে 2-3 বার ডাক দিলাম, কিন্তু দিহানের কোনো পাত্তা নেই।
আমার সামনে লাল চোখের এক পাগল দাঁড়িয়ে আছে, আর এই জঙ্গলে আমি একা। আমার আপার কথা মনে পড়ল। তাহলে কি আপা বলতে চেয়েছিল এ বাড়ির কেউ মানুষ নয়? আমি দু হাতে মুখ চেপে বসে পড়লাম, আর লোকটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি দু হাতে মুখ চেপে বসে পড়লাম, আর লোকটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। বড় আপার কথা, আমার পরিবারের কথা আমার ভীষণ রকম মনে পড়ছে। লোকটা আমার মাথায় হাত রেখে বলল, কী গো মেয়ে, ভয় পেয়েছো নাকি? একা এই নির্জন জঙ্গলে তুমি কীভাবেই বা এলে? আমি মুখ তুলে লোকটার দিকে তাকালাম। উনি খানিকটা হাসার চেষ্টা করছে, হয়তো হেসে এটা বোঝাতে চাইছে আমার থেকে ভয়ের কিছু নেই। লোকটা আমাকে আরও আশ্বস্ত করতে আমার পাশেই বসে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি ভবগুড়ে মা, এই জঙ্গলে আমার বাড়িঘর। লোকটা উত্তর দিল। তারপর আবার জিজ্ঞেস করলো, তুমি এখানে কেমন করে এলে? এদিকে তো কোনো মানুষজন আসে না। কিছু দূর গেলে একটা বাড়ি আছে, সেখানে আমার বড় আপার বিয়ে হয়েছে। সেখানে এসেছি তো, তাই বাইরে ঘুরতে এলাম। আমি উত্তর দিলাম, কি বলছো তুমি? কিছু দূর গেলে যে একটা পুরাতন জমিদার বাড়ি আছে, সেখানে তুমি এসেছো? আবার তোমার বোনের বিয়ে হয়েছে ওই বাড়িতে? কি সাংঘাতিক! লোকটা অবাক হয়ে বলল। সাংঘাতিক কেন? আমি জিজ্ঞেস করলাম। শোনো মেয়ে, একসময় এই জঙ্গলের মাঝে খুব সুন্দর একটা গ্রাম ছিল। অনেক ছোট একটা গ্রাম। শহর থেকে অনেক দূরে ছিল গ্রামটা। সে গ্রামে ছিল এক জমিদার। জমিদার এত রাগী এবং শক্তিশালী ছিল যে গ্রামের সব মানুষ তাকে সমীহ করে চলত। জমিদারের একটাই দুর্বলতা ছিল, তার কোনো সন্তান ছিল না। আর সন্তান পাওয়ার লোভে সে কালো জাদু করেছিল তার স্ত্রীর উপর। এই পর্যন্ত বলে লোকটা চুপ হয়ে গেল, অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে দূরের একটা গাছের নিচে। তারপর কি হয়েছিল? জমিদার কোনো একটা ভুল করেছিল। ঠিক কী ভুল কেউ জানে না। আর তারপর এই গ্রামের উপর অভিশাপ নেমে এলো। ধ্বংস হয়ে গেল গ্রামটা, হয়ে উঠল মৃত্যুপুরী। দিনের বেলা সব ঠিকঠাক, কিন্তু রাত হলে ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটতে থাকে। লোকটা বলল, কিন্তু ওই পরিবারের সবাই বেঁচে গেল কিভাবে? জিজ্ঞেস করলাম। ওই পরিবারের কেউ বেঁচে যায়নি। শুধুমাত্র যে কয়জন ওই কালো জাদু জানত, তাদের আত্মা তাদের শরীরে বন্দী হয়ে আছে। তাহলে আমাদের এখানে এনেছে কে? কি চায় আমাদের থেকে? যদিও আমাদের সাথে স্বাভাবিকভাবেই ব্যবহার করে, তোমাদের কেন এখানে এনেছে সেটা আমি জানি। আমি আগেই জানতাম কোনো না কোনো মেয়ে আসবে। কিভাবে জানতেন? শোনো মা, এদের একটা বাচ্চা দরকার, সেই জন্য। বাচ্চা দিয়ে কী করবে ওরা? ওদের কারো ঔরসে হওয়া কোনো বাচ্চাকে, শয়তানকে উদ্দেশ্য করতে হবে। তাহলে ওরা পুরোপুরি পিশাচ হয়ে যাবে, অমরত্ব পাবে। এখন রাতেই শুধু ওদের ক্ষমতা কাজ করে, তখন দিনের বেলাও করবে। আমি লোকটার কথা শুনে রীতিমতো চমকে উঠলাম। উনি আবার বলতে শুরু করলো, আমার মনে হচ্ছে সে বাচ্চা তোমার বোনের গর্ভে আসবে, তার জন্যই তোমাদের এখানে এনেছি। আমার লোকটার কথা এখনও পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম এবং যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে বললাম, নিশ্চয়ই ভর দুপুরে একা পেয়ে আমাকে ভয় দেখাচ্ছেন আপনি। আপনার এসব বানানো গল্প আমি বিশ্বাস করি না। আর ওই বাড়ির সবাই কত ভালো আপনি জানেন। তাছাড়া 2-1 দিন পর আব্বা আমাকে নিতে আসবে। আমি চলে আসতে নিলে লোকটা আবার আমাকে ডাক দিল। তারপর বলল, তোমার আব্বা কেন? হয়তো কেউ তোমাদের খুঁজে পাবে না। খুঁজে পাবে কিভাবে? জানবেই তো না তোমরা এখানে। আর নিশ্চয়ই তোমার বাবা মায়ের উপরও কালো জাদু করেছে। তুমি বিশ্বাস না করলে করো না, কিন্তু আর একটু শোনো। সামনের 3 দিন পরে পূর্ণিমা রাতে ওদের শক্তি কোনো কাজ করবে না। চেষ্টা করলে সেদিন তোমরা বেঁচে যেতেও পারো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি আবার বললেন, কাজটা খুব সহজ আবার কঠিন। বাড়ির পেছনে একটা দিঘি আছে। সেই দিঘির কাছে একটা বকুল গাছ। বকুল গাছের নিচে 1 হাতের মতো মাটি খুঁড়লে একটা রূপোর বাক্স পাবে। সেই বাক্সের মধ্যে একটা রূপোয় বাঁধাই করা আয়না রয়েছে। আয়নাটা তোমাকে প্রথমে চাঁদের আলোর দিকে ধরতে হবে, তাহলে সে জাগ্রত হবে। তারপর সেই আয়নাটা ওদের সামনে ধরবে, সবশেষে দিঘির জলে ডুবিয়ে দেবে। কাজটা কঠিন এজন্য যে রাতের বেলা সব পিশাচ ওই বকুল তলায় পাহারা দেয়, কিন্তু পূর্ণিমা রাতে তাদের শক্তি কাজ করে না। আরেকটা কথা মা, তোমায় কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ ওঠার পরেই ওই বক্সটা তুলতে হবে। আর এই লকেটটা রাখো, এটা তোমার বোনের গলায় পরিয়ে দেবে। এই বলে লোকটা আমার হাতে সবুজ পাথরের একটা লকেট দিলেন। তারপর একরকম দুলতে দুলতে এখান থেকে চলে গেলেন। আমি লকেটটা আমার হাতের মুঠোয় রেখে ধ্যান ছেলেটাকে আশেপাশে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে না পেয়ে যে পথে এসেছিলাম মনে করে করে সে পথ দিয়ে যেতে যেতে বাড়িতে চলে আসলাম। আপা নিজের ঘরে কোনো একটা কাজ করছিলেন। আমি বললাম,
আপা, তোর দেবর আমাকে জঙ্গলে একা ফেলে চলে এসেছে। তাতে কি হয়েছে? আপা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিলেন। কি হয়েছে মানে? তুই এভাবে কথা বলছিস কেন আপা? যদি আমার কিছু হয়ে যেত তাহলে? আপা চুপ করে রইলেন। আমি আবারও বললাম, আপা, ধ্যান যখন আমাকে ছেড়ে চলে এলো তখন একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল। সে সব বলে দিয়েছে। কি বলেছে? আপা জিজ্ঞেস করলেন। এই বাড়ির রহস্য। তুই আমাকে সকালে যে কথা বলতে চেয়ে বলতে পারিসনি সেই কথা। এ বাড়ির কেউ মানুষ না আপা, এ বাড়ির সব পিশাচ। আর আমাদের এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোনোর রাস্তা আমি পেয়ে গেছি। আপা আমার কথা শুনে মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখ দুটো রাগে জ্বলছে। আমার কাছে এসে আমাকে জোরে ঝাঁকিয়ে বললেন, আমরা এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো সারা জীবন, বুঝলি তুই? আপাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। লকেটের কথাটা আর বলতে সাহস হলো না। নিজের ঘরে চলে এলাম। সারাদিন আপার কথা ভাবলাম আমি। ওরা নিশ্চয়ই আপার উপর কোনো জাদু করেছে, আর সেই জাদুর প্রভাবে আপা এমন করছে। আমি বুঝতে পারছি না কি করব। বাড়িতে আম্মা আব্বার কী অবস্থা কে জানে। ভাবলাম আজ সারা রাত জেগেই থাকব, কিন্তু নানান চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। আজও শেষ রাতে কেউ একজন আমার পা ধরে টান দিল। আমি জোরে টান দিতেও এলো না, বরং আমি বিছানা থেকে পড়ে গেলাম মাটিতে। রুমের জানালাটা খুলে গেল। দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। আমি চিৎকার দিতে গিয়েও মুখ থেকে একটা শব্দও বের হলো না। হঠাৎ মনে হলো দরজায় কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মনে হলো অনেকগুলো ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি অন্ধকারে বরফের মতো জমাট বেঁধে নিঃশ্বাস আটকে বসে রইলাম। ছায়ামূর্তিগুলোর মাঝে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, আমাদের ধ্বংস করবে তোমার মতো এক সাধারণ মেয়ে? গলার আওয়াজ শুনে আমি চমকে গেলাম। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসলো, আপা তুই? ওখান থেকে হাসির শব্দ। কেউ একজন বলল, তোমার সব প্ল্যান আমি জেনে ফেলেছি যে, তাই তোমাকে মৃত্যু দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। একটা ছায়ামূর্তি একদম আমার কাছে এসে আমার গলা টিপে ধরল। আমার দম আটকে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসলো। নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পেলাম। ওপাশ থেকে আবার কেউ বলে উঠল, এক্ষুনি মারিস না, পরশুদিন পূর্ণিমা রাতে ওকে কুমারী বলি দেব, তাতে আমাদের শক্তি আরও বেড়ে যাবে। অদৃশ্য একটা শেকল আমার পায়ে আটকে গেল, টেনে নিয়ে গেল খাটের তলায়। সেখানে কিছু একটার সাথে আমার শরীর ধাক্কা লাগলো। অন্ধকারে হাতড়ে দেখলাম কাপড়ের নিচে কারো একটা শরীর ঢাকা রয়েছে। তার মানে নিশ্চয়ই এটা একটা লাশ। পচা একটা গন্ধ এসে আমার নাকে ঠেকল। পেটে নাড়িভুড়ি সব বেরিয়ে আসতে চাইছে গন্ধে। বিশ্রী গন্ধে একগাদা ভয় নিয়ে চোখ বন্ধ করে ফেললাম। ওপাশে কোনো শব্দ নেই। সব নিশ্চুপ হয়ে গিয়েছে। নিশ্চয়ই ওই ছায়ামূর্তিগুলো চলে গিয়েছে। আমি ভেবেই পাচ্ছি না কি করব। তখন ওই লোকটার থেকে সাহায্য নেওয়া উচিত ছিল। তাহলে নিশ্চয়ই বাঁচার একটা না একটা রাস্তা পেয়ে যেতাম। যাই হোক না কেন, এখান থেকে আমাদের বের হতেই হবে। কিন্তু বড় আপাকে কিভাবে বাঁচাবো? ওদের সাথে তো আপাও পিশাচ হয়ে গেছে মনে হচ্ছে। আমাদের উচিত ছিল ওই সবুজ লকেটটা বড় আপার গলায় কিছু না বলে পরিয়ে দেওয়া। আমি মনে মনে একরকম পণ করলাম, আমি এখান থেকে বের হবই এবং বড় আপাকে সাথে করি। অন্ধকারে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙতে মাথার পেছনে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম, সেই সাথে শরীরও নাড়াতে পারছি না। মাথায় হাত দিতে গিয়ে দেখলাম আমার হাত পা বেঁধে রাখা হয়েছে জংলি কাঁটাযুক্ত লতাপাতা দিয়ে। হ্যাঁচকা টান দিতেই কাঁটায় ভীষণ লাগলো। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমাকে কোথায় আটকে রেখেছে। বিশাল বড় একটা স্টোররুম, চারপাশে ধুলাবালি আর ময়লা, বেশিরভাগই পুরাতন আর ভাঙাচোরা আসবাবপত্রে ভর্তি। বাইরে এখন দিন বোঝা যাচ্ছে। ছোট একটা জানালা থেকে কয়েকটা আলো রেখে এসে পড়েছে মেঝেতে। কিছুক্ষণ নিজের বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ওরকম বাঁধা অবস্থায় পড়ে রইলাম। কতক্ষণ হয়ে গেছে জানি না। কেউ একজন ফিসফিস করে কানের কাছে, চারু, এই চারু বলে ডাকছে। আমি চোখ মেলে অন্ধকারে দেখার চেষ্টা করলাম কে আমার পাশে বসে আছে। বড় আপা এসেছে? আমি বললাম, বড় আপা তুই এসেছিস এখানে? বড় আপা আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জড়িয়ে ধরলেন। বললেন, চারু, আমি থাকতে তোর কিছু হবে না, কিছু হতে দেব নাকি আমি? তোকে যা যা বলছি তুই মনোযোগ দিয়ে শোন। আর কিছু সময় পর এখান থেকে বের হবি তুই। এই স্টোর রুম থেকে বের হলে 6টা ঘরের পর ছোট্ট একটা দরজা আছে। দরজার তালা খুলে রাখবো আমি। ওটা আসলে একটা সুড়ঙ্গ মুখ। ওখান দিয়ে গেলে জঙ্গলে পৌঁছে যাবি। তারপর চলে আসবি বকুলতলা। আর কি কি করতে হবে জানিস তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ আপা। বড় আপা আমার কপালে চুমু খেলেন।
আবছা অন্ধকারে আপার গলায় সবুজ লকেটটা জ্বলে উঠল। আমার ঠোঁটে খেলে গেল স্মিত হাসি। নিঃশব্দে স্টোর রুম থেকে বের হয়ে এলাম আমি। হাঁটতেও কষ্ট হচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে। নিজের মনকে শক্ত করে বললাম, দুর্বল হলে চলবে না আমার। ছোট দরজাটার কাছে চলে আসলাম। দরজা খুলে সুড়ঙ্গ পা রাখতে অতল অন্ধকারে হারিয়ে গেলাম। দেয়ালের গায়ে হাত রেখে হেঁটে চলছি আমি। হাঁটতে হাঁটতে শেষমেশ শিকড় বাঁকড়ে ভরা একটা জায়গায় এসে পৌঁছালাম। ছোট্ট একটা ঘরের মতন, কিন্তু চারদিকে শিকড় বাকড় জড়ানো। দুই দিকে দুইটা গুহার মতন চলে গেছে। আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। একটা গুহা ধরে হেঁটে চললাম, কিন্তু না, আমি ভুল পথে এসেছি। এটা যতক্ষণে টের পেলাম ততক্ষণে আমার পায়ের গোড়ালি চোরাবালিতে আটকে গেছে, আর হাতের কাছে ধরার মতো কিছু নেই। হঠাৎ কোথা থেকে যেন একটা শিকড় এসে আমার কোমরে পেঁচিয়ে ধরল আর আমাকে চোরাবালি থেকে টেনে তুলল। আবার ফিরে এসে আমি পাশের গুহাটা ধরে হাঁটলাম আর জঙ্গলে এসে পৌঁছালাম। আকাশে পূর্ণিমার চাঁদ উঠে গিয়েছে। আমি চাঁদের আলো দেখলাম। আমি দিঘিরা এই পাশে আছি। এপাশ থেকে বাড়িটাকে একটা জীবন্ত পিশাচপুরীর মতো লাগছে। জঙ্গল দিয়ে হেঁটে ঘুরে যাওয়ার থেকে ভাবলাম দিঘি সাঁতরে ওপারে যাই। দিঘির পানিতে ঝাঁপ দেওয়ার পরে বুঝলাম কি ভুলটা করেছি। পানি বরফের মতো ঠান্ডা, উত্তেজনা, এত কিছু দেখার সময় নেই। তখনই মনে হলো কেউ একজন পা ধরে পানি নিচের দিকে টানছে। আমি বারবার ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি আর সে পেছন থেকে টেনে ধরছে। কোনো মতে দিঘির ঘাটে এসে পৌঁছালাম। দিঘির দিকে তাকাতেই চমকে উঠলাম। রক্ত মাখায় একটা হাত দিঘির পানিতে তলিয়ে যাচ্ছে। ঠান্ডায় এরকম কাঁপুনি ধরে গেছে আমার। বকুল গাছের তলে অসংখ্য বকুল মাটিতে লেপ্টে আছে। মাটি খোঁড়ার জন্য বাড়ি থেকে খুঁজে একটা পুরাতন শাবল নিয়ে এসে সেটা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। কে যেন কাঁধে হাত রাখলো। চমকে তাকাতেই দেখি দিহান। ঠান্ডা গলায় বলল, কি করছো তুমি চারু? ওদিকে তো একবার দেখো। এ কথা বলে হাত দিয়ে ইশারা করলো। সেখানে সাদা কাপড়ে জড়ানো দুটো লাশ। আমি কাছে যেতেই লাশ দুটোর মুখ থেকে কাপড় সরে গেল। বাবা আর মায়ের লাশ। এত বেশি অবাক হলাম যে কাঁদতেও ভুলে গেলাম। নিজেকে বোঝালাম চারপাশে এখন অনেক কিছুই হবে, কিন্তু সেদিকে খেয়াল দেওয়া চলবে না। আমি আবার ফিরে আসলাম বকুল গাছের নিচে, মাটি খুঁড়ে রূপোর বাক্সটা বের করার জন্য। আর একটু খুঁড়তেই আমার চারপাশ থেকে অজস্র মানুষের গলার শব্দ শুনতে পেলাম। সেই সাথে চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগলো। কেউ ফিসফিসিয়ে বলছে, তুই মরবি, ঠিক মরবি, এখনও সময় আছে, বন্ধ কর আর ফিরে যা। দ্রুত মাটি খোঁড়ার পর বের হয়ে এলো একটা কঙ্কালের খুলি। আবারও খুঁড়তে লাগলাম। এবার বেরিয়ে এলো সে রূপোর বক্স। তাড়াতাড়ি বক্স খুলতেই পেলাম একটা অতি সাধারণ আয়না। আয়নাটা দ্রুত চাঁদের দিকে ধরতেই মনে হলো পেছনে হাজার হাজার মানুষ আত্মচিৎকার করছে। ফিসফিসানি বন্ধ হয়ে গেল। আয়নাটা আলোকিত হয়ে জ্বলজ্বল করতে লাগলো। আশেপাশে দিহানকে দেখলাম না, আর লাশ দুটো উধাও। দৌড়ে ঘরের ভিতরে চলে গেলাম, কিন্তু কোথাও কেউ নেই। বাড়ির সবাই ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে ওদের দিকে এগোতে লাগলাম। ছাদে পড়ে থাকা কিছু একটাতে পায়ে বেঁধে অসতর্কতাবশত হাত থেকে আয়নাটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। শব্দে সবাই ঘুরে আমার দিকে তাকালো। দিহানের পরিবারের সবার চোখ সবুজ হয়ে জ্বলছে। সম্মোহিতের মতো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো সবাই। তীরে এসে তরি ডুবিয়ে ফেললাম আমি। দিঘির ঘাটে আমি বড় আপার কোলে মাথা রেখে শুয়ে আছি। হাতে কুড়ানো বকুল থালার মতো মস্ত চারটা দিঘির জলে আলো ছড়াচ্ছে। চারদিক শান্ত, স্নিগ্ধ আর সুন্দর। বড় আপা আমার চুলি বিলি কেটে দিতে দিতে বললেন, জানিস কি ভয় পেয়েছিলাম আমি? ভেবেছিলাম বুঝি মরেই যাব। আমি বললাম, আয়নাটা ভাঙার পর ওরা যখন আমার দিকে এসেছিল আমি ভাবিনি আয়নাটা জুড়ে যাবে আর আয়নার আলোতে ওদের শরীরে আগুন ধরে যাবে। বড় আপা বললেন, সব তোর জন্যই হয়েছে রে। আমি বারবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। সে রাতে তুই যখন ছিটকে নিচে পড়ে গেলি, সবুজ লকেটটা আমার পায়ে এসে পড়ল আর আমি স্বাভাবিক হয়ে গেলাম। তারপর ওটা গলায় পরে নিয়েছি। বিয়ের আগে প্রথমবার যখন দেখা করেছিলাম ও আমার শরীরে হাত দিয়ে আঠার মতো কিছু একটা লাগিয়ে দিয়েছিল, আর তারপরেই আমি কেমন যেন হয়ে যাই। নিষাদকে বলি, আমি এই ছেলেকেই বিয়ে করব, তোমাকে যেন আর আমার চোখের সামনে না দেখি। আর ছেলেটা কই যে চলে গেল। চিন্তা করিস না আপা, বাড়িতে গিয়েই নিষাদ ভাইয়ের সাথে দেখা করিস। বড় আপা চুপ করে রইলেন। আমি টের পেলাম বড় আপা নিঃশব্দে কাঁদছে। বাড়িতে এসেছি সে লোকটার সাহায্যে। ভবঘুরে লোকটা সত্যি আমার বড় আপার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন। উনি সাহায্য না করলে হয়তো ফিরে আসতেই পারতাম না। মজার কথা হচ্ছে ওই জঙ্গল বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না। এদিকে
আমাকে আর আপাকে নিয়ে আসার পর আব্বা আমার ঘোর কেটে যায়। ওনাদের উপরেও কালো জাদু করেছিল। এদিক ওদিক খুঁজতে থাকে আমাদের। তখন কালো জাদুর প্রভাব থাকায় আর মনে ছিল না আপাকে কোথায় কার কাছে বিয়ে দিয়েছে। মানুষজন নানান কথা বলা বলি করছে, তাতে আমাদের কি? আমরা দু বোন তো ফিরে এসেছি আমাদের পরিবারের কাছে পুনশ্চ। ছাদের রেলিংয়ে বসে পা দুলিয়ে দুলিয়ে জলপাইয়ের আচার খাচ্ছি। এই কয়েকদিনের ঘটনাকে একটা দুঃস্বপ্ন মনে করেই ভুলে গেছি। ওদিকে ছাদের ওপাশে বড় আপা আর নিশাদ ভাইয়া ঘুড়ি ওড়াচ্ছে। কয়েকদিন আগে বিয়ে হয়েছে ওদের। আপার লম্বা খোলা চুল হাওয়ায় উঠছে আর আপা বাচ্চাদের মতো খিলখিলিয়ে হাসছে। নিশাদ ভাইয়া এক হাতে লাটাই ধরে আপার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সত্যি, ভালোবাসা থাকলে সাধারণ সব মুহূর্ত অসাধারণ হয়ে ওঠে।